এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। বন্ধুরা, ছলনা বা ভূতপ্রেত নিয়ে আপনারা অনেক গল্প শুনে থাকবেন, কিন্তু আজকের গল্পটা একটু আলাদা। আমি হয়তো অনেক বছর আগে কিংবা অনেক মাস আগেও একটি গল্প বলেছিলাম, একটি বিয়ের শোভাযাত্রা নিয়ে, যেটি অন্ধকারে হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। তারা তাদের গন্তব্যে আর কখনোই পৌঁছাতে পারেনি। লোকেরা বলে সেই রাতের গাঢ় অন্ধকার যেন পুরো শোভাযাত্রাটিকে গিলে ফেলেছিল। গরুর গাড়ি, ব্যান্ড পার্টি, এই সব কিছু এমনভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল যেন তারা কোনো দিন ছিলই না। এখনও পর্যন্ত যখন কেউ সেই পরিত্যক্ত রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখা যায় অদ্ভুত কিছু নড়াচড়ার ছায়া, শোনা যায় ঘুঘুরের ঝনঝনানি, গরুর গাড়ির কড়কড় শব্দ, আর কোথাও দূরে ভেসে আসে এক করুণ চিৎকার। অন্ধকার যেন সব কিছু নিঃশব্দে গ্রাস করে নিয়েছিল। আজকের গল্প তেমনই, তবে আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট টাস্ক এনেছি। আপনার জীবনে দেখা সবচেয়ে ভয়ানক স্বপ্নটা কী ছিল? মাত্র কয়েকটি লাইনে আমাকে কমেন্ট করে জানান। যদি আপনার স্বপ্ন থেকে আমি একটি ভালো গল্পের থিম খুঁজে পাই, তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে আমি সেই স্বপ্ন নিয়েই একটি নতুন গল্প নিয়ে হাজির হব। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। আমার ছোটবেলায় আমি প্রায় আমার ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, ঠাকুমা, আমরা অন্ধকারকে এত ভয় পাই কেন? ঠাকুমা হেসে বলতেন, কারণ অন্ধকার সব কিছু গিলে ফেলে, তার কোনো মুখ নেই, কোনো শব্দ নেই। তিনি বলতেন, অন্ধকার চুপচাপ আসে, একটা বিষের মতো, ধীরে ধীরে সব কোণে ঢুকে পড়ে, কিন্তু যখন আলো আসে তখন সে সঙ্গে সঙ্গে নিয়ে আসে জীবন, হাসি, পাখির ডাক আর নতুন আশা। কিন্তু অন্ধকার সব কিছু কেড়ে নেয়। যখন আকাশে সন্ধ্যার রেখা নামতে থাকে, পাখিরা ফিরে আসে বাসায়, শিশুরা মায়ের আঁচলে লুকোয়, রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে পড়ে, আর মানুষ নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু বলুন তো, কোনো দরজা কি কখনো অন্ধকারকে আটকাতে পেরেছে? না, কারণ অন্ধকার তো আগেই থেকেই আশেপাশে থাকে। অন্ধকারে যেন সব কিছু মুছে যায়, রয়ে যায় শুধু এক গভীর নির্জনতা। আর মানুষ ঠিক এই শূন্যতাকেই সবচেয়ে বেশি ভয় পায়। আমার ঠাকুমা অন্ধকারকে এতটাই গভীরভাবে বর্ণনা করতেন যে আমি শিউরে উঠতাম। তখন তিনি আমাকে কোলে টেনে নিয়ে বলতেন, আয়, তোকে একটা গল্প বলি, এক অন্ধকারের গল্প, যা 3 বন্ধুকে গিলে নিয়েছিল। ভয় পেতাম ঠিকই, কিন্তু তার কোলে বসে সেই গল্প শুনতে খুব ভালো লাগতো। তিনি আমার মাথায় হাত বুলিয়ে সেই ভয়ঙ্কর গল্পটা বলতেন ধীরে ধীরে। আজকের গল্প তেমনই একটি গল্প। শেখর আর দীপক পৌঁছেছিল তাদের পুরনো বন্ধু শচীনের বাড়িতে। শচীন আগে থেকেই ব্যাগ গুছিয়ে প্রস্তুত ছিল। 3 জনেই গাড়িতে উঠে পড়ল। উদ্দেশ্য অবিনাশের হলুদের অনুষ্ঠানে যোগ দেওয়া। অবিনাশও তাদের কলেজেরই বন্ধু ছিল, তবে পারিবারিক সমস্যার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে সে তার গ্রামে ফিরে যায়, চাষবাস শুরু করে। তবুও বন্ধুত্বে কোনো ঘাটতি ছিল না। সময় পেলেই দেখা হতো, গল্প হতো, হাসি মজা চলতো আগের মতোই। শচীনের আজ শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই তারা খুশি মনে রওনা দিল রায়গড়ের উদ্দেশ্যে। পুনে থেকে মানগাঁও প্রায় 120 কিলোমিটার পথ। হিসেব মতো 2-2.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা। সন্ধ্যা 6টা নাগাদ তারা বেরিয়ে পড়ে। গাড়িতে চলতে চলতে কেরিয়ার, বিয়ে আর কলেজের নতুন মেয়েদের নিয়েই হইচই চলতে থাকে। এমন সময় শচীন একটা সাইনবোর্ড দেখে গাড়ি থামাতে বলে, আর সেই সাইনবোর্ডে লেখা ছিল মদের শোরুম। দীপক গাড়ি পাশে থামালেও শেখর বিরক্ত হয়ে বলল, আরে মাথা খারাপ নাকি? তোদের মনে নেই অবিনাশ বলেছিল ওদের বাড়িতে এসব চলবে না? ওদের বাড়িতে সবাই ভক্ত ধরনের লোক, কেউ মাংস মদ ছুঁয়েও দেখে না। আমরা যদি এসব নিয়ে সেখানে যাই তাহলে খুব খারাপ দেখাবে, ওদের খুব খারাপ লাগবে। দীপক ও শেখরের সঙ্গে একমত হলো, কিন্তু পরীক্ষার চাপে
কাটিয়ে সদ্য মুক্ত হওয়া শচীন তখন মদের আবেশে মজে যেতে চাইছিল। বন্ধুত্বের দোহাই দিয়ে শেষমেশ সে দুটো মদের বোতল কিনেই ফেলল। গাড়িতে বসে দীপক কিছু শর্ত দিল। যেখানে সেখানে কিন্তু খোলা যাবে না, বুঝলেই? আর কেউ যেন টের না পায়, আর পুরোটা গোপনে রাখতে হবে। শচীন মাথা নেড়ে সব কিছু মেনে নিল। রাত 8টা নাগাদ তারা পৌঁছে গেল অবিনাশের বাড়িতে। পুরো বাড়িতে হলুদের প্রস্তুতি তখন তুঙ্গে। অবিনাশ ও তার হবু স্ত্রী সামনে বসে গায়ে হলুদ মাখছিল। চারপাশে উৎসবের আমেজ। ছোট্ট একটা ডিজে বাজছে, বন্ধুরা সবাই নাচছে। গানে গানে আনন্দে চারিদিকে মুখর। শেখর, দীপক, শচীন তরতরিয়ে গিয়ে অবিনাশকে হলুদ মাখাতে লাগলো। প্রচুর ছবি তোলা হলো। সবাই মেতে উঠেছিল আনন্দে। কিছুক্ষণ পর গ্রামের বন্ধুরাও তাদের গায়ে হলুদ মেখে দিল। এরপর শুরু হলো আরও বেশি নাচ গান আর হইচই। এই আনন্দের মাঝেই তিনজন আস্তে করে গাড়ির পাশে গিয়ে চুপি চুপি মদের বোতল খুলে বসল। তারা মাতাল হয়ে নাচতে লাগলো। রাত 11টা নাগাদ গ্রামের কিছু বড় বয়স্ক মানুষ এসে ডিজে বন্ধ করতে বললেন। তখন শেখর আর দীপক কিছুটা স্বাভাবিক ছিল। তারা শচীনকে নিয়ে সাইডে চলে গেল। কিন্তু শচীন তখন পুরোপুরি নেশায় ডুবেছিল। নিজেকে ঠিক রাখতে পারছিল না, কারো কোনো কথা শুনতেই চাইছিল না। অবিনাশ সব কিছু লক্ষ্য করেছিল। সে দীপককে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই, আমাদের গ্রামে মদের উপর কড়া নিষেধ আছে। কেউ যদি টের পায় তো তোরা খেয়েছিস, তাহলে পুলিশ ডেকে নেবে। আমার বিয়েতে একটা ঝামেলা হলে খুব সমস্যা হয়ে যাবে রে ভাই। তোরা প্লিজ এখনই এটা থামা। ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। আমার বাইক নিয়ে চলে যা পাশের গ্রামে। ওখানে একটা লজ আছে, আর রাতে ওখানেই কাটিয়ে নিস। আমি তোদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। অবিনাশের কথাটা শেখর আর দীপকের কানে ঠিকই পৌঁছেছিল। তারা আর ঝুঁকি নিতে চায়নি। তাই অবিনাশের বাইকটা নিয়ে মাঝখানে মাতাল শচীনকে বসিয়ে তিনজন বেরিয়ে পড়ল গ্রামের বাইরে পাশের লজে যাওয়ার উদ্দেশ্যে। তখন রাত প্রায় 12টা। অমাবস্যার নিকটে আকাশে চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। গ্রামের রাস্তাগুলো এমনিতেই অন্ধকার। কোনো স্ট্রিট লাইটও নেই, শুধু বাইকের হেডলাইট আর শখের মোবাইলে 2% চার্জে চলতে শুরু করলো তারা। চলতে চলতে হঠাৎ সেই মোবাইলটাও বন্ধ হয়ে গেল। দীপক, যার মোবাইল হয়তো কোথাও পড়ে গেছে, কিছুতেই মনে করতে পারছিল না। মাঝে বসে থাকা শচীনও তখন নেশার ঘোরে গলা ঝাঁকিয়ে বক বক করেই চলেছে। তারা দুজনেই হতভম্ব হয়ে পড়ল। এখন কোথায় যাবে? কোনো দিকেই তো রাস্তাটা শেষ হচ্ছে না। রাস্তা যেন এক অলৌকিক গোলক ধাঁধা হয়ে উঠেছে। স্বপ্নের সেই সরু কাঁচা রাস্তাগুলোর কথা এতদিন শুধু গল্পেই শুনেছে, আজ সেই ভয়াল বাস্তবের মুখোমুখি। হঠাৎ অন্ধকারে শেখর পড়ল, দেখ ভাই, মনে হচ্ছে আমরা কোনো ভূতের রাস্তার মতো এসে পড়েছি। দীপক তার কথা শুনে একটু হেসে ফেলল, তবে আতঙ্ক তার চোখেও লুকোচ্ছিল না। শচীন তখনও যেন ঘুমের মাঝে উল্টো পাল্টা বলেই চলেছে। তাদের সামনে কোনো দিক ঠিক নেই, তাই ঠিক করলো একটু গিয়ে কোথাও দাঁড়িয়ে বিশ্রাম নেবে। তারা বাইক চালিয়ে কিছু দূর গিয়ে একটা বিশাল বট গাছের নিচে গাড়িটা থামালো। দীপক শচীনকে না নামিয়ে নিচে নামতে পারছিল না, তাই শেখর শচীনকে নামাতে সাহায্য করলো। এই সময় হঠাৎ শেখরের ব্যালেন্স হারিয়ে গেল, বাইক পড়ে গেল, আর এক ধাক্কায় বিশাল আওয়াজ হলো। গভীর রাতে চারপাশে পিনপতন নীরবতা, আর সেই আওয়াজে যেন শূন্যতা কেঁপে উঠল। দীপক গালাগালি করতে করতে উঠল আর রেগে গিয়ে মাতাল শচীনকে ঠেলে দিল। শেখর একটু হাসতে হাসতে বলল, দেখলি, আমি আগেই বলেছিলাম না, আগে বিয়েটা হোক পরে মজা। এখন নিজের চোখেই দেখ কি ঝামেলায় পড়েছি। দীপক তখন চটে গিয়ে বলল, আরে চুপ কর, এখনও ঠিকমতো রাস্তা পাইনি, তুই আবার জ্ঞান দিতে বসেছিস। শচীন তখনও গাছের তলায় পড়েছিল, এমনভাবে যেন কোনো বিলাসবহুল গাড়িতে ঘুমাচ্ছে। দীপক উঠে দাঁড়ালো, বাইকটা তুলল আর স্ট্যান্ডে রাখলো।
ঠিক তখনই হঠাৎ একটা ঝাঁকুনি। তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করল। সে হেডলাইটের আলোতে নিচের দিকে তাকালো। একটা তীক্ষ্ণ ধারালো পাথর দীপকের জুতোর ভেতর ঢুকে গিয়েছিল, সোজা তার কোড়ালিতে বেঁধে। অনেক কষ্টে সে পাথরটা বের করলো, আর জুতো খুলে দেখতেই হঠাৎ তার কোড়ালি থেকে রক্ত ঝরতে শুরু করলো। একবার হালকা চমকে উঠে সে রক্ত চাপা দিয়ে আবার জুতো পরে নিল। তাদের শরীরে লেগে থাকা বিয়ের হলুদের ঘ্রাণ যেন এতক্ষণে মাটির সৌরভে মিশেছিল, এখন যেন অজানা অশুভ শক্তির দিকে তাদেরকে ডাকতে শুরু করলো। তার উপর সেই তাজা রক্ত, আর সেই রক্তের গন্ধ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। শেখর আর দীপক তখন রাস্তার ধারে গিয়ে শরীর হালকা করতে ব্যস্ত। ঠান্ডা বাতাসে তাদের শরীর কাঁপছিল, আর হঠাৎ করে বাতাস যেন আরও জোরে বইতে শুরু করলো। ঠিক তখনই তারা পিছন থেকে খুব ধীরে পাথরের ওপর কারো হেঁটে আসার শব্দ শুনল। চোখ তুলে তাকাতেই এক ঝাপসা সাদা ধোঁয়ার মতো ছায়া তাদের চোখে পড়ল। তারা ভেবেছিল হয়তো শচীনই হবে, কিন্তু কিছুটা কাছে আসতেই পরিষ্কার দেখা গেল এক বৃদ্ধ, সাদা পাঞ্জাবি আর হাঁটুর উপরে ধুতি পরা। তারা দুজনেই তখন অন্যদিকে ব্যস্ত ছিল, তাই তেমন কিছু মনে করেনি। হঠাৎ সেই বৃদ্ধটা ধীরে ধীরে তাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে পড়ল, হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল, আর তারপর মাথা নিচু করে নিজের লালচে জিভ বার করে রাস্তার উপর ছিটকে পড়া রক্ত চাটতে শুরু করল। তৎক্ষণাৎ চারপাশে একটা পচা মাংস আর দাহ করা মৃতদের গন্ধ ছড়িয়ে পড়ল। দুজনেই সেটা অনুভব করল। বাতাসের গন্ধটা এমনভাবে ঢুকছিল যেন তাদের নাক পুরো পচে যাচ্ছে। তারা পিছন ফিরে তাকালো। গাড়ির অন্যদিকে কিছু একটা নড়াচড়া করছিল। দুজনেই একটু পিছনে গিয়ে দেখতে লাগলো। সেখানে দেখা গেল বৃদ্ধ লোকটি শচীনের পাশে বসে তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার ঝাঁকড়া সাদা চুল আর নীলচে চোখ এক ধরনের হিংস্র পশুর মতো ঝিলিক দিচ্ছিল, আর সে মাঝে মধ্যে একটু করে বিড়বিড় করছিল, যেন কোনো মন্ত্র সে পাঠ করছে। তাদের কাছে রক্তে লাল হয়ে যাওয়া জিভটা কিন্তু এখনও স্পষ্ট বোঝা যায়নি, তবে তারা খানিকটা স্বস্তি পেল। তারা ধরে নিল হয়তো কোনো বৃদ্ধ পথ হারিয়ে ফেলেছে। তারা গিয়ে বলল, বাবা, ভালোই হলো আপনাকে পেলাম। আমরা একদম রাস্তা হারিয়ে ফেলেছি, হাইওয়ের দিকে যেতে চাই। বলুন তো কোন দিক? বৃদ্ধ ধীরে ধীরে তাদের দিকে মুখ ঘুরিয়ে বলল, তোমরা ঠিক পথেই আছো, শুধু সোজা এগিয়ে চলো, পৌঁছে যাবে ঠিক তোমাদের গন্তব্যেই। দীপক তখন সামনে তাকিয়ে বলল, কিন্তু এই রাস্তায় তো কোনো কিছুই দেখা যাচ্ছে না, না গাড়ি না মানুষ। বৃদ্ধ তখন রাস্তায় পড়ে থাকা পাথরগুলো নিয়ে খেলতে খেলতে ফিসফিস করে বলল, রাস্তাগুলো অনেক রকম হয়, কিন্তু যার কপালে যা লেখা থাকে সে সেটাই পায়, আর নিজের ইচ্ছেই রাস্তা বেছে নেওয়া এটাই সবচেয়ে বড় ভুল। সেই বৃদ্ধর কথাগুলো অদ্ভুত লাগে তাদের, আর তারা সেটা অতটা বুঝতেও চায় না। তারা কিছু না বলেই উঠে দাঁড়ালো, শচীনকে আবার বাইকে বসালো, আর অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল। আর সেই বৃদ্ধ, সে তখনও সেই পাথরগুলো নিয়ে খেলা করছিল, নিজের সাথে ফিসফিস করে কিছু বলতে বলতে। তাদের ছায়াগুলো অন্ধকারে মিলিয়ে যেতেই বৃদ্ধের শুকিয়ে যাওয়া কালো ঠোঁটে লালচে জিভ নামল, আর তার মুখ জুড়ে ছড়িয়ে পড়ল একটা বিকৃত হাড় হিম করা হাসি। তিনজন তাদের মঞ্জিলের দিকে এগিয়ে চলল। এই ভয়াবহ রাত, যেখানে রাস্তার কোনো শেষ নেই। এই কথা বলেই বৃদ্ধ লোকটা অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসিটা এমন ভয়ঙ্কর ছিল যে আশেপাশে বাতাসেও যেন গা ছমছম করে উঠল। কিন্তু সেই হাসি শোনার মতো কাছাকাছি কেউই ছিল না, না দীপক, না শেখর, না শচীন। তিনজনেই তখন অনেক দূরে বেরিয়ে পড়েছে, সেই পথ ধরে যেটা বৃদ্ধ দেখিয়ে দিয়েছিল। শেখর তখনও পিছনে তাকিয়ে হেসে বলল, আরে এত রাত্রে কেমন কেমন লোকজন ঘুরে বেড়ায় রাস্তায়। হ্যাঁ,
এই কথা শুনে দীপক হেসে উঠল। আরে ছাড় না, বুড়োটা যাই হোক ঠিক দিকটা তো বলেই দিল। তোর মোবাইলের মতো তো আর ব্যাটারি শেষ হয়ে যায়নি। দুইজনেই এই কথায় হেসে উঠল। শেখর তখন মজা করে বলল, আচ্ছা তোকে যখন এখানকার বুড়োটা খুব ভালোই লেগেছে, তাহলে এখানকার কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। দীপক মুচকি হেসে শচীনের দিকে তাকিয়ে বলল, আরে এখন চুপ থাক, আগে রাস্তা দেখি, কে জানে আর কতদূর যেতে হবে। চারিদিকে গভীর অন্ধকার। বাইকটি কড়কড় করে পাথরের পথের দিকে চলতে লাগলো। হেডলাইট যতটুকু আলো ফেলছে তার বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত তখন 11টা পেরিয়ে 12টার পথে, কিন্তু তাদের এই যাত্রা যেন শেষই হচ্ছে না। হাওয়ায় এখনও একটা পোড়া মাংসের গন্ধ, আর কানে কানে এক অদ্ভুত সরসর শব্দ, যেন কেউ গাছের আড়ালে ছুটে বেড়াচ্ছে। রাস্তার দুই পাশে ছিল উঁচু উঁচু গাছ, কোনোটা যেন মানুষের মতো দেখতে, কোনোটা মনে হচ্ছিল যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা পিশাচ। ঝিঝি পোকার শব্দ সেই নিস্তব্ধতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছিল। তাদের মনে হলো তারা বারবার একই জায়গায় ঘুরে আসছে, কিন্তু কেউ কাউকে কিছু বলছে না। ভয়ের মধ্যে একটা অদ্ভুত চুপচাপ বোঝাপড়া হচ্ছে তাদের ভিতর। শেখরের মুখ ঘামে ভিজে গিয়েছে, চোখ গাড়ির রাস্তায় স্থির। যত স্পিড বাড়ায় রাস্তা যেন শেষই হতে চায় না। ঠিক তখনই রাস্তার একপাশে একটু আলো দেখতে পেল শেখর। পেছন থেকে দীপক বলল, দেখ সামনে আলো দেখা যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে ভাই, আমরা এখনও কি সেই একই রাস্তায়? তার অনেক তৃষ্ণা পেয়েছে, কিন্তু আসলে সে একটা মানুষের মুখ দেখতে চেয়েছিল। এই নির্জন রাস্তায় সেই বৃদ্ধ লোকটা ছাড়া তারা আর কাউকেই দেখতে পায়নি এখনও পর্যন্ত। এমন সময় দীপক বলল, চল, এভাবে কিচ্ছু হবে না, ওই পাট ক্ষেতের দিকে একটা পাকা রাস্তা আছে, চল ওই দিকে যাই। তারা আর বেশি কিছু ভাবেনি, সোজা সেই পিচ্ছিল মাটির রাস্তা ছেড়ে ক্ষেতের মধ্যকার গড়গণ্ডির দিকে বাইক ঘুরিয়ে দিল। দূরে দেখা গেল কিছু আলো, আলোর ধোঁয়ার কুণ্ডলী ঘুরে ঘুরে আকাশে উড়ছে। হাঁটতে হাঁটতে তারা সেই জায়গায় পৌঁছালো। একটা ছাউনি ঘরের সামনে 3টা পাথরের জুড়ে বানানো একটা মাটির চুল্লি চলছিল। একজন বৃদ্ধা মহিলা বসে সেই চুল্লির সামনে, হাতে একটা লোহার পাইপ, যেটা দিয়ে সে চুল্লিতে হাওয়া দিচ্ছিল। চুল্লির উপর একটা মোটা ঢাকনা দেওয়া হাঁড়ি, যেটা থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। দীপক গাড়ি থামালো, শচীনকে নামালো গা থেকে। শেখর স্ট্যান্ড লাগিয়ে দাঁড়ালো। সামনে কয়েকটা ছোট্ট ছোট ঝুপড়ি, কিন্তু কোনো আলো নেই, শুধু সেই বৃদ্ধা, সেই চুল্লি আর সেই খাবারের গন্ধ, নাকি কিছু পোড়া চামড়ার গন্ধ। ঝুপড়ির দরজাটা আধ খোলা, ভেতরে একটা হালকা নীলচে আলো জল করছিল। না সেটা কোনো লণ্ঠনের আলো, না কোনো বৈদ্যুতিক বাতির। মনে হচ্ছিল যেন কোনো নীল আগুন জ্বলছে ঘরের ভেতর, আর সেই ঘরের বাইরে এক বৃদ্ধা মাটির চুল্লিতে আগুন জ্বালাচ্ছিল। শেখর আর দীপক শচীনকে একটি ভাঙা পুরনো কাঠের বেঞ্চে বসিয়ে দিল। তারপর দুজনেই ধীরে ধীরে বৃদ্ধার কাছে গেল। দীপক জিজ্ঞেস করল, মা, একটু জল পাওয়া যাবে? বৃদ্ধা মুখ তুলে চুল্লির ধোঁয়া সরিয়ে মাটির একটা মটকির দিকে হাত দেখিয়ে দিল। দীপক এগিয়ে গেল সেই কলসির দিকে। এদিকে শেখর পাশে বসে বলল, মা, হাইওয়ে কোন দিক দিয়ে যাওয়া যাবে? মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। বৃদ্ধা হেসে মাথা তুলল, তার গলাটা খসখসে, গম্ভীর। এই জায়গায় পথগুলো এমনই, একবার কেউ যদি এই রাস্তায় ঘোরে সে আর ফিরে যেতে পারে না। তারও ওই হাসি, আগে যতটা ধীর, এখন যেন কানে কানে বাজতে থাকা শয়তানের হাসির মতো লাগছে। শেখরের বুক ধকধক করতে লাগলো। এই জায়গাটা স্বাভাবিক নয়, সে সেটা বুঝে গিয়েছে। সে ধীরে ধীরে চুল্লির আলোর দিকে তাকিয়ে দীপকের দিকে চাইল। দীপকের হাতে একটা গ্লাস, সে তখনও সেটা মুখে তুলছে। শেখর চোখে ইশারা করতেই দীপক বুঝে গেল, কিন্তু গ্লাস মুখে তুলতেই দীপক থেমে গেল। এই জলটা যেন বেশ ঘন আর আঠালো। সে নিচে তাকিয়ে গ্লাসে যা দেখল তাতে গলার আওয়াজ আটকে গেল। ওটা জল নয়, ওটা ছিল রক্ত। গ্লাস রক্তে ভরা, আর সেই কলসিটাও রক্তে টইটুম্বুর। দীপক চিৎকার করে পিছিয়ে গেল। তখনই বৃদ্ধা উঠে দাঁড়াতে লাগলো। তার মাথা থেকে সাদা
চরচিহ্ন শাড়ির আঁচল পিছিয়ে গেল। শেখর তাকিয়েই স্তম্ভ। তার মাথা সম্পূর্ণ টাক, চামড়াটা কালো, গালের চামড়া ঝুলে গেছে, চোখের জায়গায় গভীর দুটো অন্ধ গর্ত, আর ঠোঁটের কোণে যেন একটা শয়তানি হাসি। নাকের নিচে লম্বা একটা দাগ, যেন রক্তের লাইন টেনে নেমে এসেছে ঠোঁট পর্যন্ত। শেখর আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে সোজা দৌড়ে বাইকের দিকে ছুটল। দীপক তার পিছনে পেছনে। বৃদ্ধা এবার কুঁজো হয়ে রাগী গলায় শাঁসা করে রওনা দিল তাদের পিছনে। তার হাতে আর কোনো লাঠি নেই। তার হাঁটুর নিচে দেহটা রিপটাইলের মতো, সাপের মতো বাঁকছে। চুল্লির আলোয় স্পষ্ট বোঝা গেল তার শরীরের জায়গায় জায়গায় কাঁটা, ছিঁড়ে যাওয়া চামড়া, একটা মৃত্যুর ছায়া যেন মাটি ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে আসছে। এই অবস্থায় হঠাৎ শেখর দেখে শচীন তখনও বসে আছে সেই বেঞ্চে। সে জোরে চিৎকার করে উঠল, শচীন দৌড়! তার গলা শুনে বৃদ্ধা হঠাৎ থেমে গেল। সে আস্তে আস্তে ঘুরে শচীনের দিকে তাকালো। ঠিক তখনই ঝুপড়িটার দরজা পুরোপুরি খুলে গেল, আর সেই দরজার ফ্রেমে দাঁড়িয়ে গেল একটি ছায়া। এই সেই বুড়ো লোকটা যে তাদের এই পথ দেখিয়েছিল। শচীন পুরো অবাক। তার মাতাল ভাব এক মুহূর্তে কেটে গেল। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারছিল না যে সে আসলে কি দেখছে। বৃদ্ধা যখন পিছন ফিরল, শচীন তখনই পালাতে শুরু করলো উল্টো দিকে। শেখর আর দীপক গাড়িতে চড়ে বসে। এক সেকেন্ডেও সময় নষ্ট না করে বাইক স্টার্ট করে দিল। ইঞ্জিন গর্জে উঠল, আর তারা সেই ভয়ঙ্কর রাতে সেই ঝুপড়ি থেকে দূরে পালিয়ে গেল। শেখর আর দীপক যখন বাইক চালিয়ে পালিয়ে যাচ্ছিল, পিছন ফিরে এক ঝলক দেখে চমকে উঠল। সেই ভয়ঙ্কর বুড়িটা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে, আর জোরে জোরে সে অমানবিক হাসি হাসছে। শচীন তখনও হেঁটে দৌড়ে পালাচ্ছিল। কিছুটা দূরে এসে গাড়ি থামানো হলো। তিনজনের মুখে একবারে কোনো শব্দ নেই, চারপাশে শুধু হাওয়ার শব্দ আর বুক ধরফরানি। দীপক হঠাৎ চিৎকার করে উঠল, সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য হয়েছে রে শচীন। তুই যদি ওই দাদুর দেখানো রাস্তায় না যাতিস, তাহলে আর এরকম আমাদের বিপদে পড়তে হতো না। কিন্তু শেখর হাত তুলে শান্ত করল, এখন ঝগড়ার সময় না, যত দ্রুত সম্ভব এখান থেকে পালানো উচিত। তারা আবার বাইক চালাতে লাগলো। যে রাস্তা সামনে পেল সেই পথেই ছুটে চলল। অনেকটা দূরে একটা বড় বটের গাছ। সেই বটের গাছে সেখানে তারা দাঁড়ালো। ভয়ে দুশ্চিন্তায় কাঁপতে থাকা শচীন হঠাৎ বলল, ভাই একটু থাম, আমি আর পারছি না, বাথরুমটা সেরে নিই। বাইক থেকে নেমে সে 2 কদম দূরে গিয়ে দাঁড়ালো। ভয়ে তার শরীর কাঁপছে। সবাই বাইকের কাছে দাঁড়িয়ে, কেউ কারো থেকে 1 পা দূরে হবার সাহস রাখে না। কাজ শেষ করে সে ঘুরে ফিরে তাকাতেই তিনজনের চোখ কপালে। ওরা আবার ঠিক সেই জায়গাটাতেই ফিরে এসেছে। সেই পুরনো বট গাছ আর সেই ভাঙাচোরা ঝুপড়ি ঘর, সেই ভয়ঙ্কর বুড়ির সাথে যেখানে প্রথম দেখা হয়েছিল তাদের। শচীন মাটিতে বসে পড়ল আর সে বলল, এটা ছলনা, আমরা ছলনায় পড়ে গেছি। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের গহীন থেকে আবার ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি। তবুও তারা তিনজন কোনো রকমে নিজেদের সামলে আবার বাইকে উঠল, আর পুরো জোরে বাইক ছুটিয়ে দিল। রাস্তাটা যেন আর শেষ হতেই চায় না। দুপাশে গাছগুলো যেন আরও বেশি ঘন, আরও বড্ড বেশি অশুভ হয়ে উঠেছে। আর আকাশে নেই একটাও তারা, নেই চাঁদের আলো, শুধু ঠান্ডা হাওয়া আর ভয়ানক নীরবতা। বাইক যেন ঘূর্ণিতে পড়েছে, বারবার একই রাস্তা পেরিয়ে যাচ্ছে। এখানেই দাদির গল্প থেমে যায়। আমি জিজ্ঞেস করলাম, তারপর দিদা, তারা কি বেঁচে ফিরেছিল? দাদি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শোনা যায় সেই তিনজন পুরো রাত ঘুরে বেরিয়েছিল সেই পথেই। তারপর তাদের আর কখনো দেখা পাওয়া যায়নি। আজও সেই সময়ে যদি কেউ সেই পথ দিয়ে যায়, সে শুনতে পায় একটা বাইকের গর্জন, কখনো কান্নার আওয়াজ, আর কখনো ভয়ের চিৎকার। আর অন্ধকারের মাঝে দেখা যায় কিছু ছায়ামূর্তি দৌড়াচ্ছে, পালাচ্ছে, পথ খুঁজছে। আর তারা কোনো মানুষ নয়, তাদের ছায়া যেন চিরদিনের জন্য সেই ছলনায় আটকে গেছে। এই গল্পটা সত্যি ছিল না হয়তো, নাকি ছিল জানি না, কিন্তু দাদির মুখে এই গল্পটা শুনে আমার গা এখনও কাঁটা দিয়ে উঠেছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কমেন্টে জানাও কেমন লাগলো এই গল্প। আর হ্যাঁ,
যদি আপনাদের এই সমস্ত গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কেমন কেমন গল্প ভালো লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।